কক্সবাজারে পাতুলি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বিকেলে যোগ দিবেন চকরিয়ার জনসভায়। দেশের উন্নয়নে সব নাগরিকের মর্যাদা নিশ্চিত করা হবে বললেন মির্জা ফখরুল। রাজনৈতিক স্থিতিশীলতা ও টেকসই সংস্কার চায় সরকার বললেন পররাষ্ট্রমন্ত্রী। চট্টগ্রামে ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর ও হেনস্থার অভিযোগ। বিসিবির উদ্বেগ, অবিলম্বে তদন্ত করে দোষীদের শাস্তি দাবি। শিগগিরই যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্মারকে সই জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বললেন, এতে থাকবে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের প্রস্তাব। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। পর্যটন নগরী কক্সবাজারে পিএম খালি ইউনিয়নে পাতুলি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বিমান যোগে কক্সবাজার পৌঁছে এই কর্মসূচিতে অংশ নেন তিনি। এরপর সেখানে পথসভায় অংশ নিয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। পরে ডুলা হাজারা সাফারি পার্ক পরিদর্শন ও মালুমঘাট সংরক্ষিত বনে গাছের চারা রোপণের মধ্য দিয়ে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। এছাড়াও জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। বিকালে চকরিয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কক্সবাজারে পিএম খালি ইউনিয়নে পাতুলি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই সেই পিএম খালি ইউনিয়নের পাতলি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন। তিনি এখন যে পথসভাটি অনুষ্ঠিত হবে সেই পথসভার মঞ্চের দিকে এগিয়ে আসছেন এবং সকাল থেকেই বা ভোর থেকেই আসেন টানা বৃষ্টি। এই বৃষ্টি এখন খানিকটা গুড়ি হচ্ছে, কিন্তু যেই প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির মধ্যেই কর্দমাক্ত ফসলি জমি ক্ষেতের মধ্যেই দাঁড়িয়ে আছে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখার জন্য। এবং তিনি ঠিক পৌনে 11টা নাগাদ আসলে এই পাতলি খাল পুনঃখনন কার্যক্রম স্থলে এসেছেন এবং এই মুহূর্তে তিনি পথসভার মঞ্চের দিকে এগিয়ে আসছে। আপনারা হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন, অন্যদিকে চারদিকে সেই স্লোগান, তাকে ঘিরে এই স্লোগান মুখর পরিবেশের মধ্যে পর্যটন নগরী হিসেবে খ্যাত কিংবা পর্যটনের শহরেই দরিয়ানগর কক্সবাজারের প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি দীর্ঘদিন এই অর্থে বলতে হয় যে তিনি আসলে প্রায় 17 বছর দেশে যে দূরত্বটা তৈরি হয়েছিল সেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারে এসেছেন বলা চলে। এবং আপনাদের প্রাণের মানুষ হিসেবে আপনাদের ভালোবাসার মানুষ 18 সাল নাগাদ তিনি এসেছিলেন সর্বশেষ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে। সন্তান বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নেতারা আসলে এখানটায় আগমন ঘটলেন। পথসভার মঞ্চে তার বক্তব্যের মধ্য দিয়ে এই কক্সবাজার সদরের সাধারণ মানুষের কাছে নিশ্চয়ই কোনো বার্তা থাকবে এবং দুহাত প্রসারিত করে তিনি যেমনটি শুভেচ্ছা গ্রহণ করছেন, অন্যদিকে সাধারণ মানুষও হাত নেড়ে সেই শুভেচ্ছা এখান থেকে তিনি চলে যাবেন ডুলা হাজরা সাফারি পার্ক পরিদর্শন এবং এরপর 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের যে সরকারি কর্মসূচি উদ্বোধন করবেন তারেক রহমান। পরবর্তীতে পেকুয়া যাবেন এবং মাতামুহুরী উপজেলা ভিত্তিপ্রস্তর স্থাপন প্রায় 11টি কর্মসূচিতে যোগ দেবেন। তিনি বেশ ব্যস্ত সময় পার করবেন। চকরিয়ায় সবচেয়ে
সর্বশেষ এখন পথসভাটি শেষ করে কোরআন থেকে বা জনসভাটি শেষ করে তিনি মেরিন ড্রাইভ এবং সমুদ্র সৈকত পরিদর্শনে যাওয়ার কথা রয়েছেন সস্ত্রীক, অর্থাৎ তার সঙ্গে কক্সবাজারে এসেছেন ডক্টর জুবাইদা রহমানও তার কোরআন সহধর্মিণী। তেলাওয়াত, তিনি সেখান থেকে কোরআন থেকে পরবর্তী তেলাওয়াত ইফতারি সমাবেশে করবেন। যোগ দেবেন কক্সবাজার শহরে। এই এরপর এলাকার ঢাকায় উলামাদের আজ রাতেই সভাপতি ফিরবেন প্রধানমন্ত্রী তারেক মাওলানা রহমান। কলিমুল্লাহ। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন এখানকারই সন্তান, অর্থাৎ এই কক্সবাজারের সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, অন্যদিকে রয়েছে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বস্ত্র পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল, তারও রয়েছে, অর্থাৎ চট্টগ্রাম রবিন, অঞ্চলের আমরা দেখতে পাচ্ছিলাম, নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা জানতে পারবো পরের বিস্তারিত এবং আমরা পরের বক্তব্য জানতে পারবো। ধন্যবাদ আপনাকে। অবশেষে নির্মিত হতে যাচ্ছে সিরাজগঞ্জ থেকে বগুড়ায় নতুন ডুয়েল গেজ রেলপথ। এতে 114 কিলোমিটার অতিরিক্ত পথ যাতায়াত করতে হবে না উত্তরাঞ্চলের 13 জেলার প্রায় 3 কোটি মানুষকে। যাত্রার সময়ও কমবে প্রায় 3 ঘন্টা। প্রস্তাবিত 13,500 কোটি টাকার প্রকল্পটির ভিত্তিপ্রস্তর আগামী জুলাইয়ে স্থাপন করবেন প্রধানমন্ত্রী। নির্মাণ কাজ শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। এর আগে সংশোধন হচ্ছে প্রকল্পের পূর্বের রুট। যানজট কমাতে বগুড়া সদর থেকে সরিয়ে স্টেশন ও রেলপথ নির্মাণ করা হবে রানীরহাট থেকে গাবতলী পর্যন্ত। মেরুল সুজনকে সাথে নিয়ে আলমগীর স্বপনের রিপোর্ট। এতদিনে কাজ শেষ হওয়ার কথা ছিল সিরাজগঞ্জ বগুড়া রেলপথের। অর্থায়নের আশ্বাস দিয়েছিল ভারত, কিন্তু অর্থায়নে দীর্ঘসূত্রিতার পথ ধরে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেষ পর্যন্ত প্রকল্প থেকে সরে যায় ভারত। শপথ করিতেছি যে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নতুন করে গতি পেয়েছে উত্তরাঞ্চলের রেলযাত্রীদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত প্রকল্পটি। এরই মধ্যে ভূমি অধিগ্রহণের চুক্তি সম্পন্ন হয়েছে। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এটা অর্থায়ন করবে আমাদের। এটি ডিপিপি প্রায় শেষ পর্যায়ে, একনেকে অনুমোদিত হওয়ার পরে এটি টেন্ডার হবে। জুলাইয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। উনি ফলক উন্মোচন করলেই বাকি মাটি ভরাটের কাজ এবং অন্যান্য টেন্ডারিংয়ের যে কাজগুলো তারা রেল বিভাগ শুরু করবেন। সিরাজগঞ্জ থেকে বগুড়ার রেলপথটি হবে 76 কিলোমিটার। এতে উত্তরাঞ্চলে 13 জেলার রেলযাত্রীদের পথ কমবে প্রায় 112 থেকে 114 কিলোমিটার। যাত্রার সময়ও কমবে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। আমরা এখন যদি ঢাকা থেকে যেতে চাই, রেল লাইন এদিক দিয়ে ঘুরে টুরে কিন্তু ওইদিকে এই সব জেলা ঠাকুরগাঁ, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, সব জয়পুরহাট, সবগুলো কিন্তু অনেক ঘুরে যেতে হচ্ছে। কাজে এইখানে যদি একটা করি, এই 112 কিলোমিটার যে ঘুরে যাচ্ছে, এই সময়টা কমে যাচ্ছে অনেকটুকু। রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের শুধুমাত্র রাজশাহী এবং পাবনা জেলা ব্যতীত ওইখানে 5 জেলা আর ওইখানে 8 জেলা, 13 জেলার 2 কোটি মানুষ বা 3 কোটি মানুষ এই সুবিধা ভোগ করবে। তবে এই প্রকল্পের বগুড়া অংশে কিছুটা পরিবর্তন আসছে। অসহনীয় যানজট কমাতে সরানো হচ্ছে সদরের রেল স্টেশন ও রেলপথ। রানীরহাট জংশন থেকে নতুন 15 কিলোমিটার রেলপথ যুক্ত হচ্ছে গাবতলী পর্যন্ত। এতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ার উত্তর ও দক্ষিণ 2 অংশের মানুষই পাবে রেল সুবিধা। রানীরহাট নামে একটি জায়গা আমাদের নতুন অ্যালাইনমেন্টের প্রস্তাবিত জংশন হওয়ার কথা আছে। এখান থেকে বগুড়া শহর পর্যন্ত কানেক্টিভিটিটা না করে এটাকে যদি বাইপাস হিসেবে গাবতলী একটি উপজেলা আছে, গাবতলীতে নিয়ে যাওয়া হয়, তাহলে বগুড়া শহরের যানজটটি আর তখন থাকছে না, কারণ এখানে কোনো রেল লাইন বা বগুড়ার রেল স্টেশন যেটি ছিল সেটি কোনোটিই থাকছে না। বগুড়া রেল স্টেশন একটা বড় পরিসীমা নিয়ে গঠিত। তো এই রেল স্টেশন যদি রানীরহাট জংশনে স্থানান্তরিত হয়, তাহলে ওই জায়গাটা কিন্তু আমরা বাস স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে শহরের যানজট কিন্তু আরেক দিক থেকে মুক্তি পাবে। সংশোধিত নতুন রুটের কারণে প্রকল্পের ব্যয় বাড়ছে। 12,000 কোটি থেকে বেড়ে হচ্ছে 13,500 কোটি টাকা। তবে যানজট বিবেচনা করে সংশোধিত প্রকল্পকে ইতিবাচক হিসেবে দেখছে বগুড়াবাসী। 24 ঘন্টায় দেখা যায় 4 ঘন্টা 5 ঘন্টায় এই রেল লাইনের কারণে এটা জামই থাকতে হয়। এমনি রাস্তা ছোট, জ্যাম হয়ে যায়। মিনি এটা যদি বাইরে দেয় তাহলে মনে করেন সুবিধা সবার জন্য। প্রস্তাবিত প্রকল্পটির মেয়াদ 2031 সালের জুলাই পর্যন্ত নির্ধারিত রয়েছে। তবে রেলপথ মন্ত্রণালয় আশা করছে এর আগেই শেষ হবে সিরাজগঞ্জ বগুড়া রেলপথ নির্মাণের কাজ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দেশের সব নাগরিকের সম্মান ও মর্যাদা নিশ্চিত করে উন্নয়নের পথে হাঁটবে বর্তমান সরকার, একথা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর একটি হোটেলে ট্রেড, গ্রোথ অ্যান্ড ইকোনমিক
ডিপ্লোমেসি নিয়ে রেড ম্যাপ অনুষ্ঠানের উদ্বোধনী সেশনে কথা জানান তিনি। বলেন, বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য অর্থনীতিতে সাম্য ও ন্যায্যতা ও অলিগার্কদের ধ্বংস করা। একই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ডক্টর খলিলুর রহমান বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, টেকসই সংস্কার ও অংশীদারিত্বমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। We look at the world with great expectations, that the world gives us the credit that we deserve in the quantity, quality and volume of our talent, our work and our commitment to rule-based world order. From our resilient SME sectors to our major industrial conglomerates, we are working around the clock to open new markets and secure supply chains. In our first 100 days, we have seen an exceptionally positive response from all quarters. ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানকে মারধর ও হেনস্থার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিসিবি, সেই সঙ্গে দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার আহ্বান ক্রিকেট বোর্ডের। ঢাকা প্রিমিয়ার লিগ খেলার পর নিজ শহর চট্টগ্রাম বিমানবন্দর থেকে সিএনজি করে বাসায় ফিরছিলেন নাইম। যাত্রাপথে গাড়ি থেকে নামিয়ে জোরপূর্বক পুলিশের গাড়িতে ওঠানো ও মারধরের ঘটনা ঘটে বলে জানিয়েছেন এই অফ স্পিনার। শুক্রবার রাত 11:30টার দিকে চট্টগ্রাম নগরীর লালখান বাজার ফ্লাইওভারের মুখে ঘটে এই ঘটনা। জাতীয় দলের এই অফ স্পিনারের অভিযোগ, ডিবি পরিচয়ে প্রথমে তাকে চেক করা হয়, পরবর্তীতে সাদা পোশাকে থাকা একজন ও 2 পুলিশ সদস্য তাকে মারধর শুরু করে। নিজের পরিচয় দেওয়ার পরও সেই হেনস্থা থেকে রেহাই পাননি বলে অভিযোগ করেছেন নাইম হাসান। সুন্দরবনে কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযানে অনেকটাই কোণঠাসা বিভিন্ন বনদস্যু বাহিনী। চাঁদাবাজি, মুক্তিপণের দাবিতে অপহরণ সহ নানা অপকর্ম করতে না পারায় একটি গ্রুপ জয়মনির খোল এলাকায় কোস্ট গার্ড স্টেশনে হামলা চালায়। তাদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের পশ্চিম জোনের কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেজবাউল ইসলাম। সুন্দরবনের সার্বিক নিরাপত্তা, জলদস্যু দমন ও পুশ ইন ঠেকাতে নিয়মিত অভিযান চলছে বলেও জানান তিনি। বিস্তারিত রাব্বি সিদ্দিকের রিপোর্ট। বৃহস্পতিবার মংলার জয়মনির ঘোল এলাকায় কোস্টগার্ড স্টেশনে হামলা ও ভাঙচুর চালায় বনদস্যুদের একটি গ্রুপ। এতে আহত হয় কোস্টগার্ডের বেশ কয়েকজন সদস্য। কয়েক ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় কোস্টগার্ড। কোস্টগার্ড পশ্চিম জোন কমান্ডার দাবি করেন, জয়মনির ঘোল এলাকায় বনদস্যুদের ঘাঁটি থাকায় সেখানে কোস্টগার্ডের স্টেশন করা হয়। সার্বক্ষণিক টহরের কারণে দস্যুতার সুযোগ না পাওয়ায় এরা হামলা চালায়। সুন্দরবনের মংলা থানাধীন জয়মনির ঘোল এলাকায় দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত হওয়ায় উক্ত এলাকায় কোস্টগার্ডের স্টেশন স্থাপন করা হয়েছে। এর ফলে বনদস্যুদের কাছে রসদ, লজিস্টিক সহায়তা, অস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পথ কার্যকরভাবে বাধাগ্রস্ত হওয়ায় 11 জুন 2026 তারিখে জয়মনির ঘোল এলাকায় অবস্থিত কোস্টগার্ড স্টেশনে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। গত 5 মাসে দুটি বিশেষ অভিযানে 42টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, অসংখ্য গোলাবারুদ সহ 39 জন বনদস্যুকে আটক করে সংস্থাটি। এ সময় দস্যুদের হাতে জিম্মি 41 জনকে উদ্ধার করে কোস্টগার্ড। তারা জানান, সুন্দরবনে এখনও 6 থেকে 7টি জলদস্যু গ্রুপ সক্রিয় আছে। বাংলাদেশ কোস্টগার্ডের ধারাবাহিক ও সফল অভিযানের ফলে সুন্দরবনে সক্রিয় বিভিন্ন দস্যু বাহিনী বর্তমানে ব্যাপকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। কোস্টগার্ডের কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযানের ফলে দস্যুরা তাদের কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হচ্ছে। সুন্দরবনে আগে পুশহীন হলেও এখন সে সুযোগ একেবারেই নেই। সীমিত জনবল নিয়ে সুন্দরবন সহ উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড। বনদস্যু দমন সহ সুন্দরবনের নিরাপত্তায় নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে কোস্টগার্ড। কোস্টগার্ডের অভিযানে বনদস্যুরা অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে। কোস্টগার্ড জানিয়েছে, এমন অভিযান এই অঞ্চলের নিরাপত্তার স্বার্থে আরও জোরদার করবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, সুন্দরবন। থেমে নেই বিএসএফের পুশ ইন চেষ্টা। রাতে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর
সীমান্ত দিয়ে 15 জনকে এপারে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তাদের আবারও ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। বিজিবি জানায়, রাতের অন্ধকারে রোকনপুর সীমান্ত দিয়ে 15 জনকে নৌকা যোগে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক বাধা দেয় বিজিবি। এদিকে কুষ্টিয়ার প্রাগপুর সীমান্ত দিয়ে 12 জনকে পুশিন চেষ্টার বিষয়ে বিজিবি বিএসএফের পতাকা বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া অনুপ্রবেশ ও পুশিন ঠেকাতে দেশের সকল সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি। অরক্ষিত এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। বরগুনার পাথরঘাটায় এক রিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মিজানুর রহমান। পুলিশ জানায়, রাতে বাসায় রিকশা চার্জে রেখে পরিবারের সাথে ঘুমাতে যান মিজানুর। এরপর কোনো এক সময় তিনি ঘরের বাইরে বের হন। ভোরে নামাজ শেষে ফেরার পথে বাড়ির পাশের সড়কে তার রক্তাক্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে নিহতের বড় ভাই জানান, দীর্ঘদিন ধরেই প্রতিবেশীর সাথে জমি জমা নিয়ে মিজানের বিরোধ চলছিল। এরই জেরে হত্যাকাণ্ডের অভিযোগ করেন তিনি। নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কুড়িগ্রামে দেদারচে চলছে ডেপুটেশন বাণিজ্য। এতে বৈষম্যের শিকার সাধারণ শিক্ষকরা। বছরের পর বছর ধরে ডেপুটেশনে থাকায় ভেঙে পড়ছে শিক্ষা ব্যবস্থা। সঠিক পাঠদান আর সহকর্মীদের মানসিক চাপ কমাতে ডেপুটেশন প্রথা বাতিলের দাবি সাধারণ শিক্ষকদের। কুড়িগ্রামের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়ে 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব। কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাকেন্দা খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। 455 শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক মাত্র 8 জন। এর মধ্যেও একজন শিক্ষক 3 বছর ধরে ডেপুটেশন নিয়ে অন্যত্র কর্মরত। কুড়িগ্রাম সদরের গোয়ালপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 7 শিক্ষকের মধ্যে 3 জনই আছেন ডেপুটেশনে। যাত্রাপুর ও 2 নম্বর চরযাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ এমন উদাহরণ রয়েছে আরও অনেক বিদ্যালয়ে। অথচ বিধি মোতাবেক 6 মাসের বেশি ডেপুটেশনে থাকার নিয়ম না থাকলেও বাস্তবে তা পরিণত হয়েছে দীর্ঘমেয়াদী সুবিধায়। এতে শ্রেণীকক্ষ সামলাতে হিমশিম খাচ্ছেন বাকি শিক্ষকরা। আরেকটা টিচার হলে আমার যদি থাকতো তাহলে মনে করেন সব টিচারই একটু রিল্যাক্স পেত, হ্যাঁ, এবং ক্লাসগুলো আরও ভালো করে নিতে পারতো। এই বিষয়টা আমাদের খুবই কষ্টদায়ক। শিক্ষার্থী 455 জন আর শিক্ষক 8 জন। তার মধ্যে একজন শিক্ষক সেই 2023 সাল থেকে ডেপুটেশনে আছে, যার কারণে আমরা অনেক সাফার করতেছি। শিক্ষক সংকটের কারণে আমাদের ক্লাস বেশি নিতে হচ্ছে। তো একজন শিক্ষকের যে মানসিক এবং শারীরিক যে চাপ, এটা বেশি হয়ে যাচ্ছে। স্থানীয় শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, অনেকে গ্রামের বিদ্যালয় পদায়ন নিয়ে পরে ডেপুটেশন নিয়ে চলে যাচ্ছেন শহরে কিংবা সুবিধাজনক স্থানে। কর্মস্থলে না থেকেও নিয়মিত তুলছেন বেতন ভাতা এবং ভোগ করছেন সরকারি সুযোগ সুবিধা। প্রভাবশালী কিংবা শিক্ষা বিভাগ সংশ্লিষ্টদের আত্মীয় হওয়ায় ভয়ে মুখ খুলতে সাহস পায় না কেউই। কুটি বামনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় নাগেশ্বরী, সেখান থেকে আমি এই যে কুড়িগ্রাম চর মাধবরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্তিতে আসি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে সংযুক্তি দিয়েছে। স্যার যখন উপজেলা শিক্ষা অফিসে ছিলেন, উনি তখন অ্যাসিস্ট্যান্ট উপজেলা শিক্ষা অফিসে ছিলেন। হ্যাঁ, মানে একসাথেই ছিলেন, যার কারণে ওই বাবার ওই পরিচয়ে আমি আসতে পারছি। কুড়িগ্রাম ডিস্ট্রিক্টে যেটা আর কি ডেপুটেশন হচ্ছে, মানে দেখা যায় হচ্ছেই, কিন্তু এই প্রথাটা তাতে আমাদের স্কুলের অনেক ক্ষতি। কেউ ডেপুটেশনে থেকে নিচ্ছেন সরকারি সুযোগ সুবিধা, কেউ হাড় ভাঙা পরিশ্রম করে হচ্ছেন বৈষম্যের শিকার। ফলে ক্ষোভ বাড়ছে সাধারণ শিক্ষকদের মাঝে। এর প্রভাব পড়ছে শিক্ষা ব্যবস্থায়। আমাদের এমনিতেই 3-4টা করে ক্লাস পড়ে, দিনে 4টা করে ক্লাস নিতেই হয় বাধ্যতামূলক। তার উপর আরেকজন টিচার না থাকলে তার যে 4টা ক্লাস আছে সেটা অবশ্যই আমাদেরকে ভাগ করে নিতে হবে। আর এই ভাগ করে নিতে গেলে তো আমাদের বিড়ম্বনা হবে। ডেপুটেশনে থাকার কারণেই আমরা আমাদের শিক্ষার্থীদেরকে সঠিকভাবে মানে আমাদের যে যেভাবে পাঠদান করাতে চাই আমরা আসলে সেভাবে পারছি না। আমরা আমাদের সব ক্লাসগুলো সঠিকভাবে নিতে গিয়ে আমরা সমস্যার সম্মুখীন হই। দুর্বল নীতিমালার কারণে মাঠ পর্যায়ে এমন অনিয়ম হচ্ছে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এসব নিয়ম ঠেকাতে সরকারের পক্ষ থেকে নতুন নীতিমালা তৈরির কাজ চলছে বলেও জানান তিনি।
এই প্রবলেমগুলো আসলে অনেক বছর ধরে আমাদের অনেক ধরনের নীতিমালায় অনেক ফ্লজ আছে এবং অনেক ধরনের পলিটিসাইজেশন হয়েছে। সেসব কারণে জিনিসগুলো হচ্ছে, যার কারণে আমরা এই পুরো জিনিসটা মানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার র্যাঙ্কস থেকে শুরু করে শিক্ষক সব জায়গায় আমরা নতুন নীতিমালার জন্য কাজ করছি। জেলা শিক্ষা কর্মকর্তা অবশ্য এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এমনকি তাদের কাছে ডেপুটেশনের সুনির্দিষ্ট কোনো তথ্যও নেই। জারিন অর্নি, যমুনা নিউজ। আগামী কয়েকদিনের মধ্যে স্বাক্ষর হতে পারে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক, জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্পাদনের সম্ভাবনা এর আগে কখনো এতটা কাছাকাছি পৌঁছায়নি। সমঝোতা স্মারক চূড়ান্ত হলে নিজ নিজ দেশ থেকে ডিজিটাল স্বাক্ষর করবে উভয় পক্ষ। পরে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। প্রস্তাবিত স্মারকে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বলে জানান আরাকচি। সাফ জানিয়ে দিয়েছেন, অন্তর্বর্তীকালীন চুক্তি বাস্তবায়িত না হলে কোনো পারমাণবিক আলোচনা শুরু হবে না। সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের পর উভয় পক্ষ নতুন কোনো যুদ্ধ শুরু না করার অঙ্গীকার করবে। এরপর 60 দিনের মধ্যে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে, যার লক্ষ্য হবে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো। হরমুজ প্রণালীতে বিভিন্ন জাহাজকে লক্ষ্য করে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে সবগুলো ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে মার্কিন বাহিনী। বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, কয়েক ঘন্টা ধরে ইরানের পক্ষ থেকে একাধিক ড্রোন ছোড়া হয়, যেগুলো হরমুজ প্রণালীতে চলাচলরত বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি তৈরি করেছিল। মার্কিন বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে ড্রোনগুলো ধ্বংস করে। ড্রোন হামলার চেষ্টা সত্ত্বেও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানানো হয়। এর আগে ড্রোন হামলার জবাবে মার্কিন বাহিনী ইরানের কয়েকটি উপকূলীয় নজরদারি রাডার স্থাপনাতেও হামলা চালায়। এবার মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ড্রোন হ্যাকের দাবি করেছে ইরানের একটি হ্যাকার গ্রুপ। শুক্রবার এই তথ্য জানায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম। এর ফলে বিশ্বকাপ ফুটবল আয়োজনে সাইবার হামলার সংখ্যা বেড়েছে বলেও জানানো হয় প্রতিবেদনে। এতে বলা হয়, হানজালা নামে ওই হ্যাকার গ্রুপটি জানায়, এফবিআই এর ব্যবহৃত এফপিভি ড্রোনের ধারণ করা প্রতিটি ছবি ও সন্দেহভাজনদের তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত এই ড্রোনগুলোতে মানুষের চেহারা শনাক্তকরণ ও গাড়ির লাইসেন্স প্লেটের তথ্য পৃথক করার প্রযুক্তি রয়েছে। বিশ্বকাপ উত্তাপের আজ মাঠের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে সাধারণ মানুষের কাছে। প্রিয় দলের প্রতি ভালোবাসা জানান দিতে উন্মুখ সব বয়সী ক্রীড়ামোদী মানুষ। দেশ যেন উৎসবের রঙে রঙিন। জার্সি বিক্রেতা থেকে শুরু পতাকার কারিগর, দম ফেলার ফুরসত পাচ্ছে না কেউই। এসবকে কেন্দ্র করে চাঙ্গা হয়ে উঠছে এক মৌসুমী অর্থনীতি। কলেজ শিক্ষক মোহাম্মদ আজিম দুই ছেলেকে নিয়ে বাসা থেকে বেশ খানিকটা দূরেই এসেছেন প্রিয় দলের জার্সি কিনতে। বিশ্বকাপের মৌসুমে পরিবারের সবাইকে নিয়ে উন্মাদনায় সামিল হতে জার্সি খুঁজছেন হন্যে হয়ে। ওয়ার্ল্ড কাপ দেখতে ভালো লাগে, তাই জার্সি কিনতে আসছি। আমার ভালো লাগছে এই জার্সি কিনে। গুলিস্তানে জার্সি কেনার জন্য, বাচ্চাদের জন্য কিনবো, পরিবারের সবার সাথে সবার জন্য কিনবো। এবং জার্সি যখন গায়ে দিয়ে আমরা খেলা দেখি তখন অনুভূতিটা একটা বিশেষ অনুভূতি কাজ করে। রাজধানীর বড় স্পোর্টস মার্কেট থেকে খোলা রাস্তা কিংবা ফুটপাত সবখানেই পৌঁছে গেছে ফিফা বিশ্বকাপের উত্তাপ। তবে বিক্রেতারা বলছেন, জার্সি সহ আনুষঙ্গিক ক্রীড়া সামগ্রীর সরবরাহ এবার কিছুটা কম। জার্সি কেনার জন্য আসছি, আমার ফ্যামিলি সবাই আর্জেন্টিনা করে, বাচ্চাদের জন্য নিতে আসছি। বাচ্চাদের বলটা খুব চাহিদা বেশি, আর্জেন্টিনা, ব্রাজিল, বেশিরভাগ রোনালদোরা চাচ্ছে বেশি পর্তুগালেরটা বাচ্চাদের, তো মালটাগুলি খুব শর্ট। ছোট বোনের জন্য, ভাতিজার জন্য, সবার জন্য নিচ্ছি, সবাই আর্জেন্টিনা। জার্সির মতো চাহিদার শীর্ষে আছে পতাকাও। ছোট থেকে 50 ফিটের সুবিশাল পতাকা, চাহিদা আছে সব আকারের। যেসব পতাকা 10 ফিট, সেগুলোকে আবার অনেকে লুঙ্গি হিসেবে বানিয়ে নিয়ে যাচ্ছেন। সেই 1990 সালে পতাকা এখন আমাদের বাড়িতে আছে, আমি লাগিয়েছি এখন নতুন করে, কিন্তু ওটা রং জ্বলে গেছে, এই জন্য ওইটা নতুন করে একটা কিনে নিয়ে এসেছে, চায়না থেকে চায়না নিয়ে এসেছে। শুধু আমি একটা পতাকাই ব্রাজিল পেয়েছিলাম, আজ কালকে রাতে সিলেছি, এছাড়া সবগুলো আর্জেন্টিনা। আমার দোকানটাই আর্জেন্টিনা টানানো, অনেক চলতেছে আর্জেন্টিনা, অন্য পতাকা খুব কম। ব্রাজিলের ভক্ত, আর আমার মেয়ে হলো আর্জেন্টিনার ভক্ত, এই জন্য ব্রাজিল আর্জেন্টিনার দুইটা পতাকা মিলা। 10 ফুটি পতাকা আছে, এই পতাকাগুলো দিয়ে কেউ লুঙ্গি চাচ্ছে, আমরা তাদের বানিয়ে দিচ্ছি।
যে যেভাবে যাচ্ছে তার মন অনুসারে আমরা মানে নিচ্ছি। ব্রাজিলের পতাকা দিয়ে 10 ফ্রিতে লুঙ্গি পাইছে, এই জিনিসটা ভাইয়ের কাছে ভালো লাগছে যে ভাইয়ের কাছে আসছি। শুধু প্রিয় দলের জার্সি হলেই চলবে না, অনেকের প্রয়োজন জার্সি কাস্টমাইজেশন। তাই দোকানে দোকানে হিড়িক পড়েছে প্রিন্ট করার। সংখ্যা থেকে শুরু করে খেলোয়াড়ের নাম সবই ছাপিয়ে নেওয়া যাচ্ছে এসব দোকান থেকে। এই সুযোগে প্রিন্টিং ব্যবসায় বেশ চাঙ্গা ভাব। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।